হ্যালো ভিউয়ার্স, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বরাবরের মতো প্রেজেন্টেশন রয়েছি আমি মুন্সি আলিম। আমরা ব্যাকরণের একটি কঠিন একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে ইউটিউবে আমাদের একটি ক্লাস অলরেডি আপলোড আছে। সেটি হচ্ছে কারক। আমরা এই কারকের আজকে দ্বিতীয় অংশটি আলোচনা করব। তো এই মুহূর্তে যারা আপনারা আমাদের ভিডিওটি অন করেছেন, আমি প্রথমে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি এবং একটু কষ্ট করে এই ক্লাসটি দেখার আগে আমি আপনাদের প্রতি অনুরোধ করব একটু পূর্বের ক্লাসটি একটু দেখে নিয়ে পরে আমাদের এই ক্লাসটি দেখবেন। তাহলে কি হবে, এই ক্লাসটি বুঝতে আপনার জন্য সুবিধা হবে। কিভাবে আপনি পরীক্ষাতে সবচেয়ে কম সময় 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আপনি নির্ণয় করতে পারবেন কোনটি কোন কারক, আমি এই ক্লাসের মধ্যে এটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আমার সাথেই থাকবেন যতক্ষণ আর ক্লাসটি শেষ হচ্ছে। মনে রাখবেন, যদি আপনি স্কিপ করে ক্লাসটি দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনার অনেক জায়গাতে ল্যাকিংস থেকে যাবে। সুতরাং ফুল ক্লাসটি উপভোগ করুন। একই সাথে আমি দেখিয়ে দেব অপাদান কারক এবং অধিকরণ কারক। কি বলেছি? অপাদান কারক এবং আমি ডান দিকে দিয়ে দিলাম অধিকরণ কারক। অধিকরণ কারক আমি আগে বলেছি কিভাবে আপনি 1 সেকেন্ডে কিংবা 2 সেকেন্ডে আইডেন্টিফাই করবেন এটি কোন কারকের কোন বিভক্তি। বিভক্তি বাদ দিলেও আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটি কোন কারক। তাহলে অপাদান আমরা দানের নিচে একটু আন্ডারলাইন করলাম। অধিকরণ কারক আমরা এখানে অধিকের নিচে আন্ডারলাইন করলাম। দান মানে কি? দান মানে তো মাইনাস। মনে করুন আপনার কাছে 100 টাকা আছে, আপনি 50 টাকা দান করলেন, তাহলে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। আবার অধিক মানে কি? অধিক মানে হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে বৃদ্ধি। আপনার কি 50 টাকার অধিক আছে মানে বৃদ্ধি। যখনই মোল প্রফিটের বেশি থাকে তখন কি আমরা ধরে নিই অধিক বা বৃদ্ধি। এই দুইটা কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার হয়, অপাদানের আপনি দানটা দান মানে লেস, অধিকরণ কারকের অধিক মানে বৃদ্ধি, এই তিনটি যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হবে এটি কোন কারক। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দিই। দেখুন তো আপনি নিজে নিজে এটি আইডেন্টিফাই করতে পারেন কিনা। যেমন গাছে পাতা আছে, দেখুন তো আপনি পারেন কিনা। কি বলছি আমি? গাছে পাতা আছে। কি বলেছি? গাছে পাতা আছে। তাহলে গাছে পাতা আছে, যদি আমি বলতাম গাছে পাতা নাই তাহলে মাইনাস হইতো, বা গাছ থেকে পাতা পড়তেছে, পাতা ছিল পড়তেছে, তাহলে হবে মাইনাস। গাছে পাতা আছে তার মানে হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি হলে কি হবে? বৃদ্ধি হলে অধিকরণ কারক হবে। আবার দেখুন গাছ থেকে পাতা পড়ে, দাঁড়িয়ে দিলাম। আরেকটা উদাহরণ দিলাম, তিলে তৈল হয়। আরেকটা উদাহরণ দিলাম, তিলে তৈল আছে। এই সবগুলো উদাহরণ কিন্তু খুবই জনপ্রিয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অলরেডি কিন্তু ঘুরে ফিরে কিন্তু এগুলি আসে। তাহলে কি বলছিলাম? গাছ থেকে পাতা পড়ে মানে গাছে ছিল সেখান থেকে পড়ে গেছে, তাহলে কি মাইনাস হয়েছে। মাইনাস হলে আপনি কি বুঝেন? মাইনাস হলে আপনি বুঝবেন অপাদান। ওকে, তিলে তৈল হয় মানে তিল থেকে কি হয়? তৈল হয়। তাহলে তিলটাকে ভাঙালেই কিন্তু কি হয়? তৈল হয়, আর না করলে কিন্তু তৈল হয় না। এর মানে হচ্ছে মাইনাস করতে হয়। তা মাইনাস করলে কি হয়? মাইনাস করলে হয় অপাদান। তিলে তৈল আছে, তিলের মধ্যে তৈল আছে, তার মানে হচ্ছে এটা বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি হলে কি হয়? বৃদ্ধি হলে হয় অধিকরণ কারক। এগুলো মানে কনফিউশন জনিত আমি উদাহরণ দিলাম, এগুলো টেকনিক্যালি আপনি কি করবেন? সলভ করবেন। আচ্ছা, আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, আকাশে পাখি ওড়ে। আকাশে পাখি ওড়ে। অধিকরণ কারকের ক্ষেত্রে আপনি মনে রাখবেন নির্দিষ্ট স্থান। কি মনে রাখবেন? নির্দিষ্ট
স্থান মনে রাখবেন, তারপরে কি মনে রাখবেন, তারপরে মনে রাখবেন আপনি সময়। যদি নির্দিষ্ট স্থান আপনার বোঝায়, তারপরে নির্দিষ্ট আপনার যদি সময় বোঝায়, এবং আরেকটা তৃতীয় বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে বিষয়, নির্দিষ্ট বিষয় বোঝায়, তাহলে সেটা হবে কি অধিকরণ কারক। আকাশে পাখি উড়ে, নির্দিষ্ট স্থান, কোথায় পাখি উঠতেছে, আকাশে। অর্থাৎ পরীক্ষাতে কোনো না কোনো শব্দের নিচে আপনার কি থাকবে, এরকম আন্ডারলাইন দেওয়া থাকবে। তো আন্ডারলাইন দেওয়া থাকলে যদি তা অপাদান এবং অধিকরণ কারকের মানে যদি বাক্য হয়, তাহলে আপনি এভাবেই আইডেন্টিফাই করতে যাবেন যে এটা বৃদ্ধি আছে কিনা, কিংবা এটি মাইনাস হচ্ছে কিনা। মাইনাস থাকলে মানে তাহলে এটা অপাদান হবে, আর যদি সেটা প্লাস হয় মানে অধিকন্ত হয়, বাড়ন্ত হয় তাহলে, বা অধিক হয় তাহলে সেটি অর্থাৎ বৃদ্ধি হয়, তাহলে আপনি কি দিবেন, অধিকরণ কারক দিবেন। ওকে, তো আকাশে পাখি উড়ে এই প্রক্রিয়ায় যখন আপনি সলভ করতে পারতেছেন না, যদি আপনি সলভ করতে না পারেন, তখন আপনি যাবেন ওই যে নির্দিষ্ট স্থান আছে কিনা, সময় আছে কিনা, বিষয় আছে কিনা। দেখি এখন আমরা আকাশে পাখি উড়ে, আকাশ একটি স্থান, নির্দিষ্ট স্থান, কোথায় পাখি উড়তেছে, আকাশে পাখি উড়তেছে, তাহলে নির্দিষ্ট স্থান বলতে আমরা কি বুঝবো, অধিকরণ কারক। তো এরকম মনে করুন আপনি আরো কিছু উদাহরণ আপনি কিন্তু টানতে পারেন। মনে করুন সে গণিতে কাঁচা, আপনি নামও মেনশন করতে পারেন, কোনো সমস্যা নাই। মনে করুন তামান্না গণিতে কাঁচা, কিংবা তোমা গণিতে কাঁচা, সে গণিতে কাঁচা, তাই তো, গণিতে কাঁচা, সে গণিতে কাঁচা। এই যে গণিত একটা নির্দিষ্ট বিষয়, আমি বলছি বিষয়, বিষয়টা কিন্তু একেবারে স্পেসিফিক বিষয়টাই বোঝানো হচ্ছে। সে বাংলায় পণ্ডিত, মনে করেন আমি লিখলাম সে বাংলায় পণ্ডিত, তাহলে কি বিষয় বোঝানো হচ্ছে না? হ্যাঁ, সে বাংলায় পণ্ডিত। তাহলে এই যে বিষয়টা বোঝানো হলো, এরকম বিষয় বোঝালে কি হবে, আপনার অধিকরণ কারক হবে। আর একটা কি বলছি, যে ধরুন যদি সময় আপনার সেখানে যদি উল্লেখ থাকে, যেমন 3টার সময় খেলার মাঠে যাব, এরকম যদি হয়, বা 2টার সময় আমি খেলার মাঠে যাব, দিয়ে দিই আমি এখানে, ধরুন 3টার সময়, 3টার সময়, কটার সময়, 3টার সময় খেলার মাঠে যাব, খেলার মাঠে যাব। এই যে 3টার সময়, অর্থাৎ সময় উল্লেখ আছে, সময় উল্লেখ থাকলে আমরা কি দিব, সময় উল্লেখ থাকলে আমরা ধরে নেব এটি হচ্ছে অধিকরণ কারক। তাহলে খুবই সিম্পল, আপনি প্রথমে দেখবেন যে বৃদ্ধি আছে কিনা, যদি বৃদ্ধি না থাকে তারপরে আপনি দেখবেন নির্দিষ্ট স্থান আছে কিনা, নির্দিষ্ট স্থান যদি না থাকে আপনি দেখবেন সময় আছে কিনা, সময় না থাকলে আপনি দেখবেন বিষয় আছে কিনা। এই 3টার যে কোনো একটি থাকলে অধিকরণ কারক হবে। আবার এই 3টা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে আপনি কি করবেন, দেখবেন যে বাক্যটা দ্বারা বৃদ্ধি বোঝা যায় কিনা, বৃদ্ধি বোঝা গেলে অধিকরণ, আর যদি মাইনাস বোঝা যায় তাহলে হবে অপাদান। খুব সিম্পল। ওকে, এছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি আর অন্যভাবে আপনি কিভাবে খুব মানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে আপনি কিভাবে অপাদান কারক আপনি নির্ণয় করতে পারেন। বলছি এই যে প্রক্রিয়াটি দেখালাম, এই প্রক্রিয়া ছাড়াও আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারেন। তো টেকনিকটি একটু নোট করে নেবেন, এটি আপনার মানে খুব কাজে আসবে। সেটি হচ্ছে সবগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন, যেমন চ্যুত, জাত, আমি কি বলছি, চ্যুত, জাত, আগত, ভীত, গৃহীত, পতিত, রক্ষিত। খেয়াল করে দেখছেন কিনা, আমি আবার নোট করে দিচ্ছি আপনাকে। চ্যুত, জাত, আগত, রক্ষিত, পতিত, গৃহীত, বিরত, মুক্ত, পোলানো, সব শেষে হচ্ছে হতে। যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 সব শেষে আমি দিলাম উৎপন্ন। এর যে কোনো একটি যদি থাকে বাক্যের মধ্যে,
তাহলে আপনি এটি ধরে নেবেন এটি হচ্ছে অপাদান কারক। উপাদান কারক। এক সেকেন্ডে দেখুন সবগুলো কিন্তু চ্যুত, জাত, আগত, রক্ষিত, পতিত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, পলানো বা পালানো হতে উৎপন্ন, যে কোন একটি থাকলে বাক্যে আপনি ধরে নেবেন এটি হচ্ছে কি, এটি হচ্ছে অপাদান কারক। আমরা ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আমি। ধরুন উদাহরণ দিলাম, স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। রবীন্দ্রনাথ হওয়া যায় না কি পালিয়ে? স্কুল পালিয়ে। আপনারা মনে করুন স্কুলের নিচে কি আছে, আন্ডারলাইন করা আছে। তাহলে আপনি কিভাবে নির্ণয় করবেন? ওই যে বলছি আপনার যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টির যে কোনো একটি থাকলে, এই 12টির যে কোনো একটি থাকলে আরেকটি অংশ এর সাথে আপনি স্পেশাল নিয়ে নেবেন, সেটি হচ্ছে পাপ। তার মানে হলো 12 যোগ 1 13টি। এই 13টির যে কোনো একটি থাকলে কি হবে? 12 যোগ 1 সমান সমান হলো 13। এই 13টির যে কোনো একটি থাকলে আপনি সাথে সাথে ধরে নেবেন এটি হচ্ছে কি, এটি হচ্ছে অপাদান কারক। ওকে বলছিলাম স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। দেখুন এখানে আমাদের পালানো আছে কিনা, হ্যাঁ পালানো আছে, তাহলে নিশ্চিত হয়ে গেলাম এটি হচ্ছে কোন কারক? অপাদান কারক। বাবাকে বড্ড ভয় পাই। বাবা নিচে আন্ডারলাইন। আমরা কি দেখে? ভয় দেখে। আমরা দেখেন তো এখানে ভয় বা ভীত আছে কিনা, ছোট যত আগত রক্ষিত পতিত ভীত হওয়া, ভীত মানে ভয়, তাই তো? সুতরাং ভয় আছে, আমরা নিশ্চিত হয়ে গেলাম এটি কোন কারক? এটি হচ্ছে অপাদান কারক। এইভাবে আরও কিছু উদাহরণ যেগুলো পরীক্ষাতে আসে আমি সেগুলোই আমি আপনাদের এখানে প্রেজেন্টেশন করার চেষ্টা করি। যেমন লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি কিন্তু নিশ্চয়ই এখন পারতেছেন। ওই যে দেখেন আপনার সূত্রের সাথে মিলিয়ে কোনোটা আমাদের আছে কিনা। এই যে দেখুন লোভে নিচে আন্ডারলাইন, কিন্তু পাপ শব্দটা আছে কিনা আমাদের? হ্যাঁ পাপ শব্দটা আছে। তাহলে আমরা ধরে নিলাম এটিকে, এটি হচ্ছে অপাদান কারক। বিপদ কি বলে কয়ে আসে না। বিপদ মানে কি? ভয়ের আশঙ্কা। দেখুন আমাদের ভীত আছে কি না, দেখুন এখানে আমাদের কি আছে? ভয়, মানে ভীত অংশটা আছে। বিপদ বলে কয়ে আসে না, অর্থাৎ ভয়ের অংশটা কিন্তু বলে কয়ে আসে না। তার মানে হচ্ছে এটা নিচে আন্ডারলাইন থাকলে আমরা কি দিব? আমরা দেব এটি হচ্ছে অপাদান কারক। আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। সোমবার বা যে কোনো বার থাকলো, আপনি সোমবার থেকে পরীক্ষা শুরু দাঁড়িয়ে দিলেন। গাছ হতে পাতা, গাছ হতে পাতা পড়ে। পরে মানে মাইনাস, আমি তো আগে বলেছি। সুতরাং আপনি কিন্তু এই থেকেও বুঝতে পারছেন। আবার আরেকটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন, হতে বা থেকে, দুইটি কিন্তু এক। হতে থেকে দুইটাই এক। তো গাছ হতে পাতা পড়ে বা গাছ থেকে পাতা পড়ে, যেভাবে আপনি দেন, হ্যাঁ গাছ হতে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। পড়া মানে মাইনাস, আমরা বলছিলাম অপাদানের দান মানে মাইনাস। মাইনাস থাকলে আপনি ধরে নেবেন এটা অপাদান। যদি এই প্রক্রিয়াতে না যান তাহলে এই প্রক্রিয়াতে দেখবেন এখন যেখানে গাছের নিচে আন্ডারলাইন হতে আছে কিনা, আপনি দেখুন এখানে হতে আছে কিনা বা থেকে আছে কিনা। সোমবার থেকে পরীক্ষা শুরু, সোমবারের নিচে আন্ডারলাইন। এখন আপনি দেখেন থেকে আছে কিনা, হতে থেকে দুইটাই কিন্তু এক অনুসর্গ। তো দেখলেন আপনি কি আছে? থেকে আছে, আমাদের এখানে থেকে আছে হতে থেকে। সুতরাং এটি কোন কারক? এটি হচ্ছে অপাদান কারক। উদাহরণ দিচ্ছি, দেখুন এটাও পরীক্ষাতে এসেছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত, সেখানে কি হয়? রাত হয়। যেখানে বাঘের ভয় সেখানে কি হয়?
যেখানে বাঘের ভয়, এই যে ভয় শব্দটা আছে, আমরা জানি ভয় বা ভীত থাকলে সেটি কোন কারক, সেটি হচ্ছে অপাদান কারক। এভাবে আপনি যতগুলো আপনার টেক্সটের মধ্যে রয়েছে, আপনি যে ব্যাকরণ বই পড়েন না কেন, বাংলাদেশের বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোনো ব্যাকরণ বই যদি আপনি পড়েন, কিংবা কোনো টেক্সটের যদি ব্যাকরণ বই আপনি পড়েন, আপনার ব্যাকরণের মধ্যে যতগুলো অপাদান কারক আসবে, শুধু এটা আপনি একটু ফলো করবেন। আগে অধিকরণ কারক এবং অপাদান কারকের আপনি প্লাস মাইনাসটা একটু ক্লিয়ার করে নেবেন। যদি ওই প্রক্রিয়াতে আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে অপাদান কারকের এই থিওরিটা আপনি অ্যাপ্লাই করবেন। একবারে নিশ্চিত, 100% নিশ্চিত আপনি 1 সেকেন্ডে আইডেন্টিফাই করতে পারেন এটি হচ্ছে অপাদান কারক। ওকে, আমরা চলে যাচ্ছি এখন সম্প্রদান কারকে। এইভাবে আমরা দেখব যাবর 1 সেকেন্ডে কীভাবে সম্প্রদান কারকটি নির্ণয় করা যায়। ওকে, যেটা বলতেছিলাম, আমরা কিন্তু আবারও 1 থেকে 2 সেকেন্ডে আমরা নির্ণয় করে নিব কোনটি সম্প্রদান কারক। তার আগে আমি আবারও আপনাদের নোট করে দিচ্ছি, সম্প্রদান দান কিন্তু আছে, তবে মাইনাস না। তবে মাইনাস তার আগে আমি আগেরটা একটু দেখে নেব। সম্প্রদান মানে সম্পূর্ণ, মানে নিঃস্বার্থভাবে যেটা দান, আপনি যে দান করবেন, অর্থাৎ যাকে দান করবেন কিন্তু কোনো প্রতিদান চাবেন না, সেটা হলো নিঃস্বার্থ দান। যখন এরকম দান করা হয়, বাক্যের মধ্যে যদি এরকম ভাব বা অর্থ থাকে, তাহলে আপনি ধরে নেবেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সম্প্রদান কারক। যেমন উদাহরণ হচ্ছে, গরিবকে কাপড় দাও। গরিবকে কাপড় দাও, আন্ডারলাইন করলাম। কাকে কাপড় দাও? গরিবকে কাপড় দাও। আপনি গরিবকে যখন আপনি কাপড় দেন, তখন কিন্তু আপনি কোনো বেনিফিট আশা করেন না, যে তার কাছ থেকে কোনো উপকার কিন্তু আপনি আশা করেন না। মানে এটি হচ্ছে একেবারে সম্পূর্ণ কি, বা যেটাকে বলা হয় নিঃস্বার্থ দান। এরকম নিঃস্বার্থ দান হলে, মানে যেটার কোনো ফিডব্যাক নাই, আপনি কোনো তার কাছে কোনো উপকার আশা করেন, এরকম যদি দান করা বোঝায়, তাহলে তা হবে কি, সম্প্রদান কারক। আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন ভিখারিকে ভিক্ষা দাও। বহুল প্রচলিত উদাহরণ, ভিখারিকে ভিক্ষা দাও। ভিখারিকে ভিক্ষা দাও। এভাবে কিন্তু আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারলেন যে ভিখারিকে ভিক্ষা দিলে আমরা কিন্তু কোনো ফিডব্যাক চাই না, যে সে আমাকে আরেকদিন ভিক্ষা দিবে, এরকম কিন্তু আমরা আশা করি না, বা আরেকদিন আমাকে টাকা পয়সা দিয়ে চালাবে, আমরা কিন্তু কখনো এটা আশা করি না। তো এরকম, যেমন ধরুন সৎ পাত্রে কন্যাদান। কি পাত্রে? সৎ পাত্রে। সৎ পাত্রে কন্যাদান। সব সতী কিন্তু মানে কি না, সব সতী কিন্তু সৎ না। যেমন সৎ মা, তাই তো, সৎ বাবা। সৎ মানে কি? সৎ মানে বুঝতেই পারছেন, নিখুঁত একজন মানুষ, মানে নেইবাদী নেই পরন একজন। সৎ পাত্র, সৎ পাত্রে কন্যাদান, এর মানে হচ্ছে নিখুঁত পাত্রে, মানে যার কোনো ধরনের খুঁত নাই, যে ন্যায় পরায়ণ, এরকম পাত্রে কি করতে হবে? কন্যাদান করতে হবে। সৎ পাত্রে কন্যাদান। তো কন্যা দান করবেন, এরকম ব্যক্তির কাছে কন্যা দান করবেন, কিন্তু কোনো ফিডব্যাক আশা করবেন না। ওকে, সমিতিতে চাঁদা দাও। কিসে চাঁদা দাও? সমিতিতে চাঁদা দাও। আপনি সমিতিতে চাঁদা দিলেন, সমিতিতে চাঁদা দাও। আমরা সব চাঁদা দিই, অনেক সময় ভয় দিই, মানে ইজ্জত বাঁচানোর জন্য দিই, নানাভাবে দিই, দায়ে পড়ে দিই, আবার অনেক সময় মানে ইচ্ছাকৃত দিই, টেপে পড়ে দিই, নানাভাবে আমরা দিই। সমিতিতে কি? চাঁদা দাও। যেভাবে আপনি চাঁদা দেন না কেন আর কি, বাধ্য হয়ে দেন আর যেভাবে দেন, আমরা কিন্তু আসলে কোনো ফিডব্যাক আশা করি না। যেটা বলতেছিলাম, যে এখন আমরা দেখে নেব অধিকরণ কারকের শ্রেণী বিভাগ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এই শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসে, সুতরাং একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন অধিকরণ কারকের উদাহরণগুলো। তো এগুলো অনেক সময় আপনাকে বিভ্রান্তিতে ফেলবে। এই বিভ্রান্তি থেকে মুক্তির আমি সহজ উপায় দেখিয়ে দেব। তার মানে হচ্ছে আবারও আগের মতো 1 থেকে 2 সেকেন্ডে আপনি নির্ণয় করতে পারবেন এটি হচ্ছে
কোন অধিকরণ কারক, কালাধিকরণ না ভাবাধিকরণ না আধারাধিকরণ, কোন অধিকরণ? তার মানে আমি বলেই দিলাম অধিকরণ কারক কয় প্রকার, এটি হচ্ছে 3 প্রকার। কি কি বলছি? কালাধিকরণ, কালাধিকরণ, ভাবাধিকরণ, ভাবাধিকরণ, আধারাধিকরণ। কালাধিকরণ, ভাবাধিকরণ, আধারাধিকরণ আপনি কিভাবে 1 থেকে 2 সেকেন্ডে আপনি নির্ণয় করবেন? আমরা অধিকরণ মানে কিন্তু আমরা আগে কিন্তু 3টা বিষয় আমাদের ছিল স্পেসিফিক। আমরা বলছিলাম স্থান, আমরা বলেছিলাম সময়, আপনাদের মনে আছে কিনা? আমরা বলেছিলাম বিষয়, মনে আছে কিনা আপনাদের? আবারও নোট করে দিলাম। অর্থাৎ অধিকরণ কারকে এই 3টে বিষয়ে প্রায়োরিটি পাই। এই 3টে বিষয় থাকলে আমরা ধরে নিব এটি হচ্ছে অধিকরণ কারক। আমি আরেকটা টেকনিক আপনাদের বলেছিলাম, এটি বৃদ্ধি বোঝানো হয় কিনা, তাহলে সেটি কি হয়? সেটি হচ্ছে অধিকরণ কারক। ওকে, আমরা দেখে নেব অধিকরণ কারকের 3 প্রকারের প্রথম প্রকারটি কালাধিকরণ। কাল মানে হচ্ছে সময়, তার মানে বুঝতেই পারছেন। তাহলে আমাদের এখানে এই যে দ্বিতীয়টি অর্থাৎ সময়। এখন কালাধিকরণ যাতে আপনি খুব সহজে নির্ণয় করতে পারেন সেটা টেকনিক বলে দিচ্ছি। আমি আগে বলছি কালাধিকরণ, কাল যুগ অধিকরণ। কাল মানে হচ্ছে কি? কাল মানে হচ্ছে সময়। অর্থাৎ যে বাক্যের মধ্যে সময় স্পেসিফিক উল্লেখ থাকবে সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে কালাধিকরণ। মনে করুন সকালে পড়তে বলবো, উদাহরণ দিলাম আমি, সকালে পড়তে বসবো। কখন? সকালে। সকাল মানে হচ্ছে সময়। সময় মানে যখন স্পেসিফিক উল্লেখ থাকলো সকালে, অর্থাৎ সময় উল্লেখ থাকলো, তখন আপনি কি ধরবেন? অধিকরণ কারক। আর স্পেসিফিক যদি আসে এটা কোন অধিকরণ, তখন আপনি দিবেন এটি হচ্ছে কালাধিকরণ। তো এইভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। মনে করুন যে আমরা এইভাবে উদাহরণ দিলাম, 9টার সময় খেতে যাব বা 9টার সময় পড়তে বলবো, 9টার সময় খেলতে যাব, 8টার সময়, এরকম যদি স্পেসিফিক আপনার কি থাকে, টাইম থাকে, 9টা 8টা, ধরুন 8টার সময় বা 9টার সময়, 8টার সময় খেতে যাব, 8টার সময় খেতে যাব। এই যে স্পেসিফিক টাইম আছে 8টার সময়, অর্থাৎ সময় বোঝানো হচ্ছে। সময় বোঝানো হলে এটি কি হবে? অধিকরণ কারক হবে। আর যদি স্পেসিফিক আপনাকে বলি কোন অধিকরণ কারক, মানে এই 3 অধিকরণ কারকের কোনটি, তখন আপনি দিবেন এটি হচ্ছে কালাধিকরণ। কারণ এখানে কি আছে? সময়টা উল্লেখ আছে। খুব সোজা। তো আরেকটা ঘুরে ফিরে বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষাতে আসে, সেটি হচ্ছে শরতে শিশির পড়ে। কখন? শিশির পড়ে, শরতে শিশির পড়ে। শিশির বুঝতেছেন আপনারা, শীতের সময় সাধারণত হয় শিশির পড়ে, কিন্তু এখানে বলছে কি শরতে শিশির পড়ে। শরৎ মানে কি? শরৎ মানে একটা ঋতু, সময়। আমরা জানি 2 মাস পর ঋতু বদল হয়, তাই তো? ঋতু মানে কি? ঋতু মানে সময়। তার মানে হচ্ছে, মানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, একটু অন্তর্নিহিত তাৎপর্য একটু খেয়াল করে আপনাকে বুঝতে হবে যে শরৎ মানে হচ্ছে একটা ঋতু, অর্থাৎ এটি সময়কে মেনটেন করছে। কাকে বোঝাচ্ছে? সময়কে বোঝাচ্ছে। সুতরাং এটি হচ্ছে কোন কারক? এটি হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকের কার বংশধর? কালাধিকরণের বংশধর। খুব সোজা হয়ে গেল। ওকে, আমরা এখন দেখে নেব ভাবাধিকরণ। কিভাবে আপনি আগের মতোই স্বল্প সময়ে সেকেন্ডে আপনি নির্ণয় করতে পারেন ভাবাধিকরণ। ভাবাধিকরণ অর্থাৎ এই কারকটি নির্ণয় করতে গেলে আপনি প্রথমেই জেনে রাখবেন কার্যকারণ, কার্যের কারণ মাথায় রাখবেন। কার্যের কারণ অর্থাৎ একটি ক্রিয়ার দ্বারা, একটি ক্রিয়ার কারণে যদি আরেকটি ক্রিয়া সংঘটিত হয় তাহলে সেটাই হবে কি? ভাবাধিকরণ। তার মানে হলো কার্যের কারণ। মনে করুন আমি কথার কথা উদাহরণ দিলাম, যদি রহিম আসে, যদি মানে যদি রহিম আসে তবে আমি যাব, তবে আমি খাবো, XYZ। অর্থাৎ আগেরটার উপর নির্ভর করে পরেরটা, পরেরটার উপর নির্ভর করে আগেরটা। এর মানে হচ্ছে এরকম যদি কার্যকারণ থাকে, অর্থাৎ একটার কারণে যদি আরেকটা সংঘটিত হয় তাহলে সেটা হবে কি? সেটা হবে ভাবাধিকরণ। তাহলে আমরা স্পেসিফিক বলছি
কার কথা আমরা স্পেসিফিক বলছি, ক্রিয়ার কথা। কার্যের কারণ হবে, কিন্তু কার হবে ক্রিয়া। অর্থাৎ একটা ক্রিয়ার কারণে আরেকটা ক্রিয়া যদি সংঘটিত হয় তাহলে সেটি হবে কি ভাবাদিকরণ। ধরুন আমরা উদাহরণ দিলাম যে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তার মানে কি, সূর্যোদয় অর্থাৎ সূর্য উদয় হলে কি হয়, অন্ধকার দূরীভূত হয়। তাহলে এইটার কারণে কি হয়েছে, তারপরেরটা সংঘটিত হয়েছে। অর্থাৎ একটির কারণে যদি আরেকটি সংঘটিত হয়, সূর্য উদয়ের কারণে কি হয়েছে, অন্ধকার দূরীভূত হয়েছে। আমি আবার বলছি, অর্থাৎ একটির কারণে যদি আরেকটি কাজ সংঘটিত হয় তাহলে তখন এটি হবে কিসের উদাহরণ, তখন এটি হবে ভাবাদিকরণের উদাহরণ। এরকম আপনি আরো উদাহরণ টানতে পারেন, যেমন কান্নায় সুখ মন্দীভূত হয়, বহুল প্রচলিত উদাহরণ। কান্নায় সুখ মন্দীভূত হয়। মন্দীভূত মানে হলো উপশম হয়, মানে ভালো হয় আর কি। বেশি কান্না করলে মানে মন ফ্রেশ হয় আর কি, এটাই বোঝানো হচ্ছে কান্নায় সুখ মন্দীভূত। এই সুখ কিন্তু মানে ইয়ের সুখ না, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য। যদি আমি দন্ত সুখ, এইটা হবে আনন্দের সুখ, আর এই সুখ কিন্তু আনন্দ না, বিরহের সুখ। মনে রাখবে, কান্নায় সুখ মন্দীভূত হয়, কিসে, কান্নায়। তাহলে কান্নার কারণে কি হয়, কান্নার কারণে সুখ মন্দীভূত হয়, একটির কারণে কিন্তু আরেকটি সংঘটিত হয়েছে। সুতরাং একটু দেখে, মানে পরীক্ষা খাতা কিন্তু একটু চোখ কান খোলা রেখে আপনি কি করবেন, আনসারটা করার চেষ্টা করবেন। আরেকটা উদাহরণ দিচ্ছি, এটাও বহুল প্রচলিত, সেটা হচ্ছে পরিশ্রমের সৌভাগ্য অর্জিত হয়। কি হয়, পরিশ্রমের সৌভাগ্য অর্জিত হয়। লিখে নিন, পরিশ্রমে সৌভাগ্য অর্জিত হয়। পরিশ্রমের সৌভাগ্য অর্জিত হয়, কিসে সৌভাগ্য অর্জিত, পরিশ্রমের কারণে কি হচ্ছে, সৌভাগ্য অর্জিত হচ্ছে। তার মানে হচ্ছে এটার কারণে অপরটা সংঘটিত হচ্ছে, সুতরাং এটি কি হবে, এটি হচ্ছে ভাবাদিকরণ কারক। ওকে, তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। তারপর যদি ক্লিয়ার না হয়, আমাদের তো কমেন্ট অপশন আছে, কোনটি বুঝিনি সেটি একটু প্রশ্ন করবেন, আশা করছি অবশ্যই আমার পক্ষ থেকে করতে পারবেন। চলে যাচ্ছি আমরা সর্বশেষ আধারাদিকরণ। ওকে, তাহলে বলছিলাম আমরা কি আধারাদিকরণের কথা, তাই তো। আধারাদিকরণ এটা 3 নম্বর পর্যায়ে আছে, কিন্তু এটার বাচ্চা কাচ্চা কিন্তু 3। তার মানে হচ্ছে এটা কয় প্রকার, এটি হচ্ছে 3 প্রকার। নোট করে দিতে হবে, তাহলে নোট করে নিয়ে নেন আপনি। প্রথমে হলো ঐক্যদেশিক। কি বলছি, ঐক্যদেশিক। এক, অভিব্যাপক বৈষয়িক। ঐক্যদেশিক, অভিভাবক এবং আরেকটি হচ্ছে বৈষয়িক। আগের মতো আমি আবারও দেখিয়ে দিব কিভাবে আপনি নির্ণয় করবেন 1 থেকে 2 সেকেন্ডে কোনটি ঐক্যদেশিক, কোনটি অভিভাবক এবং কোনটি বৈষয়িক। তার মধ্যে আপনি প্রথমটা দেখুন, আপনি প্রথমটার নাম হচ্ছে কি ঐক্যদেশিক। আচ্ছা, ঐক্যদেশিক বলতে কি বোঝানো হচ্ছে, আপনি সংজ্ঞা ধরে যদি আপনি কারক যদি পড়তে যান তাহলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই সংজ্ঞা ধরে আপনি কারক পড়তে যাবেন না। টেকনিক, মাথায় খালি টেকনিক রাখবেন, টেকনিকগুলো কাজে লাগাবেন, দেখবেন যে পরীক্ষাতে আপনার কিন্তু আর কি হচ্ছে না, আপনি কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়তেছেন না। ওকে, কি বলছিলাম, ঐক্যদেশিকের কথা। বিশাল কোনো জায়গার এক বা একাধিক স্থান, আমি আবার বলছি, বিশাল কোনো জায়গার এক বা একাধিক স্থানে যদি ক্রিয়াটা সংঘটিত হয় তাহলে সেটি হবে কি, ধরুন বিশাল কোনো জায়গা, সমুদ্র হোক, যে কোনো মাঠ হোক, একটা বা দুটো জায়গায়, ক্ষুদ্র কোনো জায়গায় যদি ক্রিয়াটি সংঘটিত হয় তাহলে সেটি হবে কি, তাহলে সেটি হবে ঐক্যদেশিক। আর বিশাল জায়গা জুড়েই যদি ক্রিয়াটি সংঘটিত হয় তাহলে এটি হবে অভিভাবক। আমি কিন্তু একসাথে কিন্তু আমি দুটি আপনাদের বুঝিয়ে দিলাম।
বিশাল জায়গার ক্ষুদ্র এক বা একাধিক স্থান জুড়ে যদি ক্রিয়াটা সংঘটিত হয় তাহলে এটি হবে ঐক্যদেশিক, আর যদি বিশাল জায়গার পুরোটা জায়গা জুড়ে যদি ক্রিয়াটি সংঘটিত হয় তাহলে এটি হবে অভিভাবক। আর বৈষয়িকটা কিন্তু আরো সোজা, ওই যে আমি আপনাদের বলছিলাম যদি বিষয় বোঝায়, স্পেসিফিক বিষয় বোঝায়, অঙ্ক, বাংলা, ইংরেজি, ভূগোল যদি বিষয় বোঝায়, বিষয় সংশ্লিষ্ট যদি হয় তাহলে সেটি হবে কি, এটি হবে বৈষয়িক। ওকে, তাহলে আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আপনাদের, এক্ষুনি আপনাদের জটিলতা নিরসন হয়ে যাবে। পুকুরে মাছ আছে, পুকুরে পানি আছে। আরো উদাহরণ দিলাম, সমুদ্রে লবণ আছে। আরেকটা উদাহরণ দিলাম, সমুদ্রে তিমি আছে। একটু চোখ কান খোলা রাখবেন। বলছি পুকুরে মাছ আছে, এই ধরুন আপনার পুকুরে মাছ, কিন্তু পুরো পুকুর জুড়ে কিন্তু মাছ থাকে না। ধরুন এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, কোনো একটা জায়গা, একটু বেশি জায়গা জুড়ে থাকবে, ঠিক আছে? তাহলে কিছু জায়গা জুড়ে যদি থাকে সেটি হবে কোন কারক, সেটি হবে ওই যে ঐক্যদেশিক। পুকুরে পানি আছে, যখন বলেন পুকুরে পানি আছে তাহলে কিন্তু কি পুরো পুকুর জুড়েই কিন্তু পানি আছে, মানে যতটুকু হোক পুকুরে পানি আছে বলতে পুরোটা জুড়ে, পুরো স্থান জুড়ে কিন্তু পানি আছে। যখন পুরো সমস্ত জায়গা জুড়ে যখন বোঝানো হয় তখন আপনি ধরবেন এটি কি হচ্ছে কি অভিব্যাপক। ওকে, নিচের দুটি উদাহরণ আমরা আরো ক্লিয়ার হয়ে যায় নিজের মতো করে। সমুদ্রে লবণ আছে, বিশাল সমুদ্র, সমুদ্রের পানিতে কিন্তু আমরা জানি লবণ, তার মানে হচ্ছে পুরো সমুদ্রে কিন্তু কি আছে, লবণ আছে। তাহলে এটা হবে অভিব্যাপক, পুরো স্থান বোঝানো হয়েছে। সমুদ্রে তিমি আছে, মানে বিশাল একটা সমুদ্রে কিন্তু সারা সমুদ্র জুড়ে কিন্তু তিমি থাকে না, তিমি থাকে মনে করুন ছোট্ট জায়গাতে, একাধিক জায়গাতে থাকতে পারে। যখন ছোট্ট জায়গা হয় তখন সেটা কি হয়, সেটা হয় ঐক্যদেশিক। তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। একটু চোখ কান খোলা রাখবেন, একটু পর্যবেক্ষক হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার কাছে খুবই সিম্পল হয়ে যাবে এই কারক। আপনার কাছে কিন্তু কঠিন মনে হবে না, বোঝা মনে হবে না, আপনার কাছে ঝামেলা মনে হবে না, দেখবেন যে একবারে সহজ হয়ে গেছে। ওকে, সর্বশেষ আমরা দেখব কি আমাদের কি আছে, বৈষয়িক। এটিও আপনি 1 সেকেন্ডে আইডেন্টিফাই করতে পারেন। বৈষয়িক মানে হচ্ছে বিষয়, আপনি নোট করে রাখুন, যদি বিষয় উল্লেখ থাকে তাহলে সেটি হবে কি, তাহলে সেটি হবে বৈষয়িক আদারাদিকরণ। তার মানে হচ্ছে এটি হবে কি, এটি হবে অধিকরণ কারক। কান টানলে মাথা আসে, বৈষয়িকটা মানে বিষয়, বিষয় মানে আদারাদিকরণ, আদারাদিকরণ মানে হচ্ছে অধিকরণ। যেভাবে আসে, যদি অধিকরণ কারক আসে তাহলে তো ওয়েলকাম, আর যদি মনে করেন অধিকরণ কারকের কোনটা, হ্যাঁ, তখন আপনি দিবেন আধারাদিকরণ। আবার যদি বলা হয় আধারাদিকরণের কোন বিষয়, মানে কোনটা, কোন স্টেপ, তখন আপনি দিবেন বৈষয়িক। ওকে, উদাহরণে চলে যাচ্ছি। সে ব্যাকরণে পণ্ডিত, তাহলে ব্যাকরণ একটা বিষয়। আবার যদি হয়, ধরুন আমি দিলাম সে না দিয়ে এখন আমি বিশেষ্য দিয়ে দিলাম, ধরুন আমি দিলাম তামান্না ভূগোলে কাঁচা, তামান্না ভূগোলে কাঁচা। তাহলে এই যে আমরা বিষয় যেটা বুঝলাম আর কি, যে ভূগোল একটা বিষয়। আবার আমি দিতে পারি এরকম যে টিটু অঙ্কে কাঁচা, বা জিতু বাংলায় ভালো, হ্যাঁ বাংলা ভালো বুঝে, বা যে কোনোভাবে আপনি সেটিং করেন। যখন এরকম বিষয় থাকবে, স্পেসিফিক বিষয় থাকবে, তখন সেটা বিষয় থাকলেই বৈষয়িক হবে। একবারে সোজা, বিষয় থাকলেই বৈষয়িক হবে, স্পেসিফিক বোঝানো হচ্ছে। তাহলে এটি আসা মাত্র কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের তো কমেন্ট অপশন রয়েছে। এছাড়া আমাদের ফেসবুকে টিটুল স্কুল নামে একটা গ্রুপ রয়েছে, সেখানে আপনারা যোগদান করতে পারেন এবং সেখানে মেসেঞ্জার অপশনে প্রশ্ন করতে পারেন। এছাড়াও তো মুন্সি আলিম লাইক পেজ রয়েছে, সেখানে আপনারা মেসেঞ্জার অপশনে প্রশ্ন করতে পারেন। তো আশা করছি আপনাদের সকল প্রশ্নে উত্তর পাবেন। তো এই ক্লাসটি এই ছিল আমাদের কারক সম্পর্কে বেসিক ক্লাস। আমরা পরবর্তীতে বিভক্তির উপর আরেকটি ক্লাস নেওয়ার চেষ্টা করব, সেখানে সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং সর্বশেষে
আরেকটি কথা জানিয়ে যাচ্ছি যে যেখানে থাকবেন এগুলো কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি জাস্ট একটি স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করেছি, বিশদ আলোচনা করি, জাস্ট আমি টেকনিকগুলো মানে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে কম সময়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটি কোন কারক। তো এই ক্লাসটি থেকে যদি ন্যূনতম আপনার একটু উপকার হয়, আপনি যদি নিজে মনে করেন যে এই ক্লাস থেকে আপনি একটু উপকৃত হয়েছেন, তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবো এই ক্লাসটি আপনার কোনো প্রিয়জনকে একটু শেয়ার করবেন। ভালো কোনো কিছু ছড়িয়ে পড়ুক পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সর্বশেষে যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং পড়াশোনার সাথে থাকেন। মনে রাখবেন পড়াশোনার কোনো বিকল্প নেই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে জানাচ্ছি নিরন্তর শুভকামনা।